তো আমি ব্যক্তিগত যেটা মনে করি, তাদের সামনের দিকে আড্ডা দেওয়াটা আমার জন্য নার্ভাসনেসের বিষয়। আর হুমায়ুন আহমেদ আমাকে ধমক দিয়ে বের করে দিয়েছিল, জীবনে আমার সামনে পড়বে না। তারপর তার সামনে আমি আর কখনো পড়ি নাই। আপনি কি ভেবেছেন যে গরু মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে? এখন জীবদ্দশায় কে আছে ভালো একজন ব্যক্তিত্ব যিনি স্বীকৃতি পেয়েছেন সাহিত্যে? ইমদাদ হক মিলন ভাই। উনি কিন্তু সায়েন্সের প্রথম যে গল্পটি, যেটাকে আমরা সায়েন্স ফিকশন বলি, বাংলা ভাষার প্রথম সায়েন্স ফিকশন কিন্তু লিখেছেন বিক্রমপুরের সন্তান জগদীশ চন্দ্র বসু। আপনি মানুষকে গাছ উপহার দিচ্ছেন। এই যে এরকম একটা অভ্যাস তৈরি করা, যে মানুষের স্মৃতিচারণ উপলক্ষে বা স্মৃতিচারণ করে গাছ লাগানো, কিংবা মানুষের জন্মদিনে তাকে গাছ উপহার দেওয়া, এই চিন্তাটা আসলে আপনার মাথায় কোথা থেকে আসলো? একটি মুরাল প্রতিস্থাপন করলাম আমাদের ওই আলীজাকের চত্বরে। এটি বাংলাদেশে একমাত্র মুরাল কোনো অভিনয় শিল্পীর উপর। এখন বলতে পারেন সোহেল রানার তো মুরাল আছে, আবার কণ্ঠশিল্পী কনক চাপা, উনি বিক্ষোভে এত দেখাতেন আমাদের কার্যক্রমের ছবি দেখে ফেসবুকে, উনি আমাকে একসময় গাছ ভাই বলা শুরু করলেন। নুহাশপল্লীতে 400 রকমের উপকারী ভেষজ উদ্ভিদ রয়েছে। হুমায়ুন আহমেদের নাটকের প্রশংসা শুনি, হুমায়ুন আহমেদের কথা সাহিত্যের প্রশংসা শুনি। তিনি যে সবচেয়ে বড় কালেকশনটি করে গিয়েছেন নুহাশপল্লীতে, এটি কিন্তু অনালোচিত। এই গ্রামটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার অনেক উৎকৃষ্ট মানুষের জন্মগ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুর জীবদ্দশায় বিশ্বভারতীর উপাচার্য যাকে নিয়োগ দিয়েছিলেন, এই যে আমার প্রিয় শহর মুন্সিগঞ্জ, এখানে 1992 সালের 13ই নভেম্বর প্রতিষ্ঠা করেছিলাম আমরা সমমনাদের নিয়ে হুমায়ুন আহমেদ পাঠক সংসদ। কেন হুমায়ুন আহমেদ পাঠক সংসদ? দর্শক, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ বিক্রমপুর। এখানে জন্মেছেন বহু মনীষী। শিক্ষা, সংস্কৃতি এবং ক্রিয়াঙ্গনে এ জেলার সুনাম শুধু দেশে নয়, ছড়িয়ে আছে বহির্বিশ্বেও। প্রবাসী পাঠানো রেমিটেন্স, মঠ, মসজিদ এবং নদীর জনপদ মুন্সিগঞ্জ। আমরা তুলে ধরতে চাই সেসব, শুনতে চাই, অনুভব করতে চাই আপনার কথা। প্রিয় দর্শক, সুনামজন্য প্রতিষ্ঠান নিহনিস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি এর সৌজন্যে শুরু করছি আমার বিক্রমপুরের নিয়মিত আয়োজন পডকাস্ট আমার কথা। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ যুক্ত আছেন, যিনি আমাদের মুন্সিগঞ্জের গজারি উপজেলার একজন সন্তান। তিনি তার বই প্রেম এবং বৃক্ষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন সারা দেশের শিক্ষার্থীদের মাঝে। একটা গাছে নতুন পাতা এসেছে, কোথাও নতুন ফুল ফুটেছে, কিংবা গাছে নতুন কুড়ি এসেছে, এই কথাগুলো যে মানুষের সাথে আনন্দের সাথে প্রকাশ করা যায়, সেটাই তার কাজ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন কাজী হাসান ভাই। তিনি গড়ে তুলেছেন সোনারং তরুছায়া এবং সোনারং তরুছায়া পাঠাগার। সেখানে শুধু গাছ নয়, আছে মানুষের স্মৃতিও। দেশের অনেক গুণী মানুষের নামে তিনি লাগিয়েছেন স্মারক বৃক্ষ। 2023 সালে পেয়েছেন দ্বিজেন শর্মা সিটি ব্যাংক বৃক্ষ সখা সম্মাননা। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান চিত্রনির্মাতা মোনালিসা দাস গুপ্ত তার কার্যক্রম নিয়ে নির্মাণ করেছেন 21 মিনিটের তথ্যচিত্র। বাংলাদেশ টেলিভিশনে তার সাক্ষাৎকার নিয়েছেন বর্ষিয়ান সংস্কৃতিজন রামেন্দু মজুমদার। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর সাপ্তাহিক ম্যাগাজিন ছুটির দিনের কাভার স্টোরিতে স্থান পেয়েছিল আমাদের আজকের অতিথি কাজী হাসান ভাইয়ের গল্প। কাজী ভাই, আপনাকে আমার কথায় স্বাগত। আপনাকে ধন্যবাদ। কাজী ভাই, অনেক মানুষ আপনাকে গাছ ভাই নামে চিনেন। এই গাছ ভাই হয়ে ওঠার পিছনের আসল গল্পটা আসলে কি, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি শেয়ার করেন। আসলে গাছ ভাই হয়ে উঠতে চাইনি, হয়ে উঠতে চেয়েছি বই, গাছ, সংস্কৃতি ঘেঁষা একজন ব্যক্তিত্ব। কিন্তু সেগুলো ঠিক নির্মাণের মধ্য দিয়ে নয়, আয়োজনের মধ্য দিয়ে। সংগঠকের ভূমিকাই আসলে মূলত আমি অবতীর্ণ হতে চেয়েছি এবং সেইভাবেই আমি কাজ করে এসেছি অনেক দিন ধরে। প্রায় 3.5 দশকের পদার্পণ হলো এই বছর আমার সাংগঠনিক কাজ। এই যে আমার প্রিয় শহর মুন্সিগঞ্জ, এখানে 1992 সালের 13ই নভেম্বর প্রতিষ্ঠা করেছিলাম আমরা সমমনাদের নিয়ে হুমায়ুন আহমেদ পাঠক সংসদ। কেন হুমায়ুন আহমেদ পাঠক সংসদ? কারণ তার বই আমরা খুব ভালোবেসে তখন পড়তাম এবং তার বই কিন্তু আমাদেরকে অন্য বই পড়াতে উদ্বুদ্ধ করেছে। কারণ তিনি তো প্রতিদিনই লিখতেন না, আমরা পড়ার যে আমাদের অভ্যেস তৈরি হলো, আমি আরেক দিন যেদিন তার বই পেলাম না সেদিন কি পড়ব, আরেকজন সাহিত্যিকের বই পড়ব। ওই মানসিকতা নিয়ে আমরা যেই পাঠাগারটি করেছিলাম সেটির নাম হচ্ছে হুমায়ুন আহমেদ পাঠক সংসদ। এই আমার বিক্রমপুর যেই ভবনে অবস্থিত তার উল্টো দিকে সুপার মার্কেটে ছিল আমাদের কার্যালয় এবং আমরা প্রতি বিকেলে ওইখানে সম্মিলিত হতাম যারা হুমায়ুন আহমেদের বই পড়তে চায় এবং অন্য লেখকদের বই পড়তে চায়। এবং এই কার্যক্রমটি পরিচালনা করতে গিয়ে প্রায় 3 বছর আমি কিন্তু সূর্যাস্ত দেখিনি, কিন্তু সূর্যাস্তের চেয়ে আমি ভালো কিছু দেখেছি।
আমি অনেক পাঠক দেখেছি, অনেক বই পড়তে আগ্রহী চকচকে দৃষ্টি নিয়ে আসা নবীনদের দেখেছি, এবং আমরা অন্য লেখকের বইও পড়িয়েছি। এই দেখার মধ্যে না সূর্যাস্ত দেখার চেয়েও ভালো কিছু দেখা হয়ে যায় তখন। বইয়ের পাতা আছে, গাছেরও পাতা আছে। একসময় আমি সুযোগ পেলাম যখন গাছ রোপণের, তখন আমি আমাদের মূল কম্পাউন্ড, যেটা গজারিয়া উপজেলায় অবস্থিত, সেখানে বাগান করা শুরু করলাম। এটা কিন্তু অবদমনের মধ্য দিয়ে আমার মধ্যেই ছিল, কারণ আমি যখন নগরে থাকতাম, মুন্সিগঞ্জে থাকতাম, আমার বৃক্ষপ্রেম ভেতরে ছিল, কিন্তু গাছ লাগানোর জায়গা ছিল না। যখন আমার সুযোগ হয়ে উঠলো যে আমি আমার গ্রাম এলাকায় ফিরে গেলাম, এবং আমি চাইলাম যে কালচার এগ্রিকালচারকে সমন্বয় ঘটাই না কেন, আমার একটি ভূমিতে আমার আব্বার যেটি অর্থায়নে কেনা, সেখানে আমি বৃক্ষ রোপণ করতে শুরু করলাম। এবং 2-4 গ্রামের আশেপাশের শিক্ষার্থীরা কিংবা একটু দুষ্টু বালকরা আমার বাগানে এসে গাছ চুরি করে নিয়ে যেত। এমনও হয়েছে যে আমি একটু দূরবর্তী জায়গায় থাকতাম বলে আমি ঠিক যখন তখন তো আর উপস্থিত থাকতে পারতাম না বাগানে। বাগানে গিয়ে দূর থেকে দেখছি যে 2-4 জন গাছ তুলে নিয়ে দৌড়। এদেরকে আমি কোনো না কোনোভাবে আনালাম আমার বাগানে এবং বললাম যে, তোমাদের যদি গাছ ভালোই লাগে তাহলে তুমি কেন চুরি করো? এটা তো একটা পবিত্র ভালোবাসা, গাছের প্রতি আকাঙ্ক্ষা, সবুজের প্রতি আকাঙ্ক্ষা। তা তুমি আমার কাছে গাছ নাও। একটি গাছ নেওয়া মানে তুমি কিন্তু একটি গাছের একটি ফলের ফ্যাক্টরি নিয়ে নিলে, একটি ফুলের ফ্যাক্টরি নিয়ে নিলে। তখন থেকে একটি কার্যক্রম হিসেবে দাঁড়িয়ে যায় বৃক্ষরোপণে আমার ভূমিকাটি। এবং আমরা এটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করলাম যে কী নামে করি, কারণ একটি নামবদ্ধ করে যদি আমার বৃক্ষপ্রেমীদেরকে লিস্টেড করি, তাহলে আমি কিন্তু অনেক জায়গায় বলতে পারি যে এরা সোনারং অমুক এর কিংবা অমুক বাগানের সদস্য। তখন সোনারং তরুছায়া করলাম আমি। এবং সোনারং হচ্ছে আমার পছন্দের নাম এই জন্য যে এটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার একটি গ্রাম হলেও শুধু গ্রামের নামকরণের মধ্যে সৌন্দর্য থাকাতে কিন্তু আমি এই নামটি ব্যবহার করিনি। এই নামটি আমি ব্যবহার করেছি, এই গ্রামটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার অনেক উৎকৃষ্ট মানুষের জন্মগ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুর জীবদ্দশায় বিশ্বভারতীর উপাচার্য যাকে নিয়োগ দিয়েছিলেন তার নাম পণ্ডিত ক্ষিতিমোহন সেন। তার পাণ্ডিত্য এত ছিল, এত অতিমাত্রায় ছিল যে রবীন্দ্রনাথ তাকে পছন্দ করেছেন। তার নির্বাচিত ব্যক্তিত্ব যিনি সোনারং থেকে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে। যেই গ্রামের সন্তান, আমরা রাজনৈতিক দলগুলোর দেখি না, কালচারাল উইংস আছে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন রকম, কিন্তু আলাদা নামকরণ নেই। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐক্যজোট কিংবা বিএনপি, জাসাস, এগুলো ঘুরে ফিরে কিন্তু দলের নামই সংক্ষিপ্তকরণ করা। উদীচী, এটি বাম ঘেঁষা একটি রাজনৈতিক দলের কালচারাল উইংস। এটির যিনি প্রতিষ্ঠাতা তার নাম সত্যেন সেন এবং তার বাড়ি সোনারং। আর ভারতের কিংবা আমাদের এই কন্টিনেন্টালের দ্বিতীয় নোবেল বিজয়ী অমর্ত্য সেন, তৃতীয় নোবেল বিজয়ী অমর্ত্য সেন, তিনি কিন্তু তার নানা বাড়িতে বড় হয়েছেন। তার নানা বাড়ি কোথায়? তার নানা পণ্ডিত ক্ষিতিমোহন সেন। যেই ক্ষিতিমোহন সেন বিক্রমপুর থেকে গিয়ে যেই আবাসটি তৈরি করেছিলেন শান্তিনিকেতন ঘেঁষা, সেটি নামকরণ করেছিলেন সোনারং। অতএব পশ্চিমবঙ্গের সোনারঙে বেড়ে উঠেছিলেন একজন বিশ্বজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। 50 বছর পূর্তিতে আইফেল টাওয়ার, ফ্রান্সের যে সর্বোচ্চ টাওয়ারটি, সেটিকে আলোকিত করা হয়। এবং ওই 50 বছর পূর্তির দিন যেই আলো ছড়ানোর কাজটি করা হয়েছিল, মানুষ মুগ্ধ হয়ে যায় যে এত সুন্দর আলোক নির্দেশনা তো আগে কেউ দেয়নি। সেই ভদ্রলোকের নাম তাপস সেন। তিনি সোনারঙের সন্তান। তিনি কলকাতা এবং বোম্বেতে আলোক নির্দেশকের জায়গায় জাতীয় অবস্থানের ব্যক্তিত্ব। এই এতগুলো ব্যক্তিত্বের জন্মস্থান কিংবা পৈতৃক বাড়ি সোনারং। এই কারণেই আমি সোনারং নামটি গ্রহণ করে একসময় প্রিন্টিং প্রকাশনার কাজে আমি এগিয়ে যাই। এবং যেহেতু আমি ব্যক্তিত্বের উদাহরণ দিলাম, আমরা মূলত ব্যক্তিত্ব বিষয়ক কাজই তখন প্রকাশনা থেকে করেছি। কি করেছি? আমাদের জীবদ্দশায় কোনো পরিচালকের উপর যিনি ফিল্ম তৈরি করেন, আগে কোনো বই বের হয়নি। আগে কোনো বই বের হয়নি। আমাদের সোনারং থেকেই প্রথম বের হলো চাষী নজরুল ইসলামের উপর বই। আমাদের কোনো জীবিত নাট্য অভিনয় শিল্পী
নারী যদি বলি, তাদের কারো উপর আগে কোনো দিন বই বের হয়নি। সোনারগাঁ থেকে বের করেছিলাম ফেরদৌসী মজুমদারের উপর বই। কোনো রন্ধনশিল্পীর জীবদ্দশায় বই বেরিয়েছে, এই উদাহরণটি আমাদের সামনে আগে ছিল না। আমরা করেছিলাম সিদ্দিকা কবিরের উপর বই। সবাই আলো ছড়ানো লোক, এই আলো ছড়ানোর লোকদের আমরা আরেকটু মূল্যায়নের মধ্য দিয়ে পাঠকদের সামনে নিতে চেয়েছিলাম। তো ওই যে বললাম যে সোনারং যেহেতু আমার নামের মধ্যে ছিল, আমাদের আবেগের মধ্যে ছিল, আমরা ওই যে বৃক্ষরোপণটাকে, ওই কর্মসূচিটাকে রূপ দিলাম সোনারঙের সঙ্গে গাছ যায় এমন একটি শব্দ যোগ করে, তরুজ ছায়া, গাছের ছায়া। তো পাঠক কিংবা দর্শক যারা দেখছেন তারা হয়তো সোনারং তরুজ ছায়ার নাম জানেন, কিন্তু আমি যেহেতু আমাদের একটু শিল্প সংস্কৃতির ভূমিকার কথা একটু বললাম, এখন হয়তো মনে করতে পারেন কিংবা আপনাদের বিশ্বাসও করা উচিত যে আমাদের আসলে আগেই কাজগুলো হয়েছে সংস্কৃতি ঘেঁষা, বই ঘেঁষা, এবং সেটির পাতা আছে, সেই পাতাকে আমরা ডাইভার্ট করলাম গাছের পাতায়। এবং তখন থেকেই আমাদের যেটা সাল যদি ধরি 2012 সালের 23শে জুন আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি, যা 14 বছর অতিক্রান্ত হয়েছে গত 23শে জুন। তো আমরা চেয়েছিলাম যে শিক্ষার্থীদের, গ্রামে হয় কি যে মানুষকে আপনি বই দিলে যতটা আগ্রহী পুরো পরিবার হয়, এটি গাছ দিলে আরও বেশি আগ্রহী হয়। মা চান তার বাড়িতে থাকুক একটি অ্যালোভেরা গাছ, বড় বোন চান রূপচর্চার জন্য অ্যালোভেরা গাছ, কিংবা মা চান একটি মরিচ গাছ, বাবা চান একটি ফল গাছ। কিন্তু এই চাওয়াটা কিন্তু বইয়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় না অনেক সময়। বাবা দেখা গেল শিক্ষিত না, মা দেখা গেল শিক্ষিত না। বৃক্ষপ্রেমটা আমি ছড়িয়ে দিতে ইজি বোধ করেছিলাম এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগানোর জন্য। তো আমাদের এখানে শিক্ষার্থীরা যারা চুরি করে গাছ নিত, তারা যখন জেনে গেল যে আমি কোনো না কোনো একটা নির্দিষ্ট তারিখে তাদের পছন্দের গাছ উপহার দেব, তারা তো আসলেই তারা এটা ছড়িয়েও দিল খবর নানান জায়গায়। অথবা আমরা প্রতি শুক্রবার গাছ দিতে শুরু করলাম, এবং এই গাছ দেওয়াতেও আমরা একটু শিল্পিত আচরণের মধ্য দিয়ে গিয়েছি। গাছ দিলাম, রোপণ করে ফেললো, এবং সেটা আদৌ বাঁচলো কি না এই ব্যাপারটা যাতে না ঘটে, এটি বেঁচে থাকলো কি না, এটির ফল আমাদের উপহার দিলে তাদেরকে পুরস্কৃত করা হবে, ফুলের ছবি আমাদেরকে পাঠালে পুরস্কৃত করা হবে, এই ঘোষণা দেওয়ার পর না তাদের আগ্রহটা আরও ব্যাপক হলো। আবার তাদের আবেগের সঙ্গে গাছটিকে কীভাবে জড়ালাম, তাদের জন্মদিন জেনে নিলাম। দেখা গেলো একজন শিক্ষার্থী এসে বললো তার জন্মদিন 12ই সেপ্টেম্বর, ওই দিন তাকে একটু বিশেষ গাছ আমরা উপহার দিলাম। এই গাছটি বাড়িতে রোপণ করতে গিয়ে সে কিন্তু তার বাবা মাকে দেখিয়ে বললো, এই গাছের কিন্তু কোনো ক্ষতি হওয়া চলবে না, এই গাছ কিন্তু আমার জন্মদিনে দেয়া, তোমরা আমার জন্ম দিচ্ছ, এই গাছ আমার পরিবেশে নিরাপদ থাকার জন্মদিন হচ্ছে আজকে থেকে, এটাকে দেখে রাখতে হবে। বাবা মা মনে করলো, আরে আমার বাবা ছেলেটার জন্মদিনকে গুরুত্ব দিয়ে ওই প্রতিষ্ঠান গাছ দিয়েছে, এই গাছটিকে তো আমাদের টিকে রাখতে হবে। আবেগের জায়গায় গাছ ঢুকিয়ে দিলাম, শিল্পের জায়গায় গাছ ঢুকিয়ে দিলাম। জবাই করলে কিন্তু গরু জবাই হয়ে গেল, কিন্তু জবাই করলে কিন্তু কুরবানি হয়ে গেল না। কুরবানির জন্য কী লাগে, যার নামে কোরবানি হবে, নির্দিষ্ট কিছু সূরা লাগে। আমাদের এই গাছগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা একটা গল্প তৈরি করতে থাকলাম, বাস্তব কিছু বিষয় ইনভলভ করলাম, শিল্পিত কিছু বিষয় ইনভলভ করলাম। আমরা বিজয় দিবসে গাছ দিয়ে বলতে চাইলাম, আজ দেশ স্বাধীনতা লাভ করেছে, কিংবা আজ দেশ বিজয় লাভ করেছে। আমরা এতটা ভালো থাকতাম না যে যদি বিজয় লাভ না করতো। প্রিয় দর্শক, আমরা কিন্তু কাজী ভাইয়ের যে গল্প, সেই গল্পের মাধ্যমে কিন্তু এমন অনেক ব্যক্তিদের কথা জানলাম, হয়তো আমরা অনেকেই তাদের কথাগুলো আগে জানতাম না। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি কাজী ভাইকে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি শেয়ার করেছেন। কাজী ভাই, আপনার কাছে পরের প্রশ্ন যেটি করতে চাচ্ছি, আমাদের আসলে অনেক শখ একদম ছোটবেলা থেকেই জাগে, আবার জীবনের এমন একটা পর্যায়ে আসে যখন এসে নতুন নতুন কিছু শখের আমাদের মনের মধ্যে একটা উদ্ভাবন হয়। এই যে গাছের প্রতি ভালোবাসা বা গাছ লাগানোর প্রতি যে একটা নেশা, এই নেশাটা কি আপনার একদম ছোটবেলা থেকে ছিল, নাকি জীবনের এমন কোনো পর্যায়ে এসে আপনি এই যে গাছের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা আপনার তৈরি হয়েছে? এটা হচ্ছে যে আপনার যদি একটা সুন্দর দৃষ্টি থাকে, আপনার চোখ যদি ভালো জিনিস খুঁজে বেড়ায়, আপনি অবশ্যই গাছের মধ্যে সৌন্দর্য পাবেন, আপনাকে টানবে। আর আপনি যদি একজন বিষণ্ণ মানুষ হন, আপনাকে কিন্তু কোনো ভালো লাগে টানবে না। অথবা আপনাকে আগে মানসিক সুস্থ যদি আপনি হন, তাহলে দেখবেন যে আপনাকে গাছ টানবে, বই টানবে, নানান কিছু টানবে। তো আমি ছোটোবেলা থেকেই ঝকঝকে প্রচ্ছদের বই দেখে যেমন আনন্দিত হতাম, ঝকঝকে পাতার একটি ছোট গাছ দেখে আনন্দিত হতাম। এবং গাছটির যে বর্ণাঢ্য বেড়ে ওঠা, মানে এটি পাতাও কিন্তু সৌন্দর্য অনেকখানি সৌন্দর্যের মধ্য দিয়ে বেড়ে ওঠে। আপনি দেখবেন যে অপেক্ষাকৃত
কচি পাতাগুলো হয় ভিন্ন রঙের, কিংবা সবুজ যদি হয় গাঢ় একটি পাতার, তাহলে ছোট নতুন পাতাটি হবে টিয়া রঙের সবুজ, আরেকটু ভিন্নতা। আবার কিছু গাছের কচি পাতা আছে লালচে। অর্থাৎ আপনার মধ্যে যদি ভালো লাগা জাগাতে পারে, এই গাছটি কিন্তু আপনার মনের মধ্যে ঢুকে যাবে। তো ওই সময় থেকে আমার মনের মধ্যে ঢুকে গেছে যে এই বৈচিত্র্যটা দেখছি নানান সময়, এটা তো আসলে আরেকটু যদি আমি বাগান করতে পারতাম, ফুলের কলিটা একরকম, প্রস্ফুটিতরা আরেক রকম, সবটাই আমার চোখের সামনেই বেড়ে ওঠা আমার বিনোদিত করার কারণ হতে পারতো যদি বাগানটি আমি করতাম। আচ্ছা, আমরা আসলে আপনার প্রথম বক্তব্যের মাধ্যমেই জানতে পেরেছি যে সোনারং তরু ছায়া এই নামকরণটা করার মূল কারণটা আমরা আসলে সেটা জানতে পেরেছি। এটা আপনাকে পুনরায় জিজ্ঞেস করব না। আপনার কাছে যে জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি বলেছেন এই গাছ লাগানোর পাশাপাশি আপনি গাছের সাথে মানুষের স্মৃতিকেও ধরে রাখেন এবং মানুষের বিশেষ দিনগুলোতে, যেমন জন্মদিনগুলোতেও আপনি মানুষকে গাছ উপহার দিচ্ছেন। এই যে এরকম একটা অভ্যাস তৈরি করা, যে মানুষের স্মৃতিচারণ উপলক্ষে বা স্মৃতিচারণ করে গাছ লাগানো, কিংবা মানুষের জন্মদিনে তাকে গাছ উপহার দেওয়া, এই চিন্তাটা আসলে আপনার মাথায় কোথা থেকে আসলো? এই চিন্তাটা সেই জন্য যে গাছটিকে যাতে বিশেষভাবে মূল্যায়িত করে, কারণ উপলক্ষটা যদি হয় তার একটি বিশেষ দিনের সঙ্গে, তাহলে কিন্তু মূল্যায়নটি অন্যভাবে করবে সে। ওই যে আমি বলতে চেয়েছি যে আমরা কিন্তু জন্মগতভাবে বেড়ে উঠে নিজে হিরো থাকি একটা দিনে, শুধু জন্মদিনের দিন। বিয়ের দিন দুজন হিরো, বিবাহ বার্ষিকীর দিনও দুজন হিরো হিরোইন, বিয়ের দিন হিরো হিরোইন দুইজন। আর এই দিনগুলোকে যদি আপনি টার্গেট করে কাউকে যুক্ত করে তার ঘটনার সঙ্গে, তার জীবনের সঙ্গে মিলিয়ে রোপণ করেন, তার কাছে কিন্তু একটা উৎসাহব্যঞ্জক এটা উদাহরণ হয়, ঠিক না? এইটা হচ্ছে সেলিব্রেশন। আমরা বৃক্ষরোপণ করাতে চেষ্টা করি দুটো স্টাইলে, দুটো বিষয় ধরে। জন্মদিনে গাছ রোপণটাকে আমরা বলি তাকে বরণ করলাম, আর মৃত্যুর দিনে কারো মৃত্যুবার্ষিকীতে যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে আমরা বলি তাকে স্মরণ করলাম, আমরা বলি তাকে স্মরণ করলাম। বৃক্ষে বরণ, বৃক্ষে স্মরণ। আমি যদি আপনার বাবার মৃত্যুবার্ষিকীটাকে তাৎপর্যময় করে একটি বক্তব্য রাখি, যদি তার জীবনে তেমন ঘটনা থাকে, তিনি সমাজের জন্য উপকারী ভূমিকা রেখে গেছেন, আমি তার জীবনকালকে বর্ণনা করে একটা সময় বললাম যে তার অবদান আমাদের সমাজে এমনভাবে আমাদের জন্য সুফল বয়ে এনেছে যেটি একটি বৃক্ষের দ্বারা সম্ভব। মহিরুহ তুল্য কিন্তু আমরা মানুষের জীবনকে বলি। যার জীবন অনেক সরল, তার মৃত্যুটা কিন্তু আমাদের মনে রেখাপাত করে না, কিন্তু যার জীবনে অনেক কিছু দিয়ে সমাজকে, মানুষকে একটা পর্যায়ে নিয়ে গেছেন, এমন ব্যক্তিত্বের মৃত্যু কিন্তু আমাদেরকে অনেকখানি আবেগ আপ্লুত করে, বিষণ্ণ করে। এদের জীবনকে আমরা সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আদর্শে বড় করতে চাই, বড় করাতে চাই। তখনই আমরা বলি তিনি ছিলেন মহিরুহ তুল্য, এবং তাকে স্মরণ করে আজকে আমরা 10টি গাছ রোপণ করব, কিংবা 10টি গাছ 10 জনকে দিয়ে দিব। সে কিন্তু তার বাড়িতে গিয়ে বলে, আরে আমাদের মুন্সিগঞ্জের সবচেয়ে বড় স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম বিক্রমপুরী স্মরণে এই গাছটি রোপণ করা হয়েছে। উনি কিন্তু অনেক সমাজসেবী, অনেক উপকারী লোক ছিলেন, তার জীবন কিন্তু অনুকরণীয়। এই যে আপনি বললেন যে স্মারক গাছ বিভিন্ন ব্যক্তিত্বের নামে, আমরা আগে ব্যক্তিত্ব খোঁজার চেষ্টা করি যে তার জীবনটি কি উদাহরণযোগ্য, তার জীবনটি কি আমাদের সমাজের জন্য উপকারী ছিল। তখন তিনি যদি জীবিত হন, তাকে গিয়ে আমাদের শ্রদ্ধার কথা জানাই এবং তাকে আমরা বলি আপনি একটি গাছ আমাদের উপহার দেবেন। আপনার জন্ম তারিখ 12ই জুলাই, আজকে 10ই জুলাই আপনার কাছে এসেছি, আপনি যদি বলেন আমরা একটা গাছ আপনার অর্থায়নেই এখান থেকে সংগ্রহ করব, কাছাকাছি নার্সারি থেকে এসে আপনার হাত থেকে এটা নেব, ছবি তুলে নিয়ে যাব, এবং 12 তারিখে এটা আমরা রোপণ করব। আপনার নামে একটি স্মারক গাছ আমাদের বাগানে রয়ে যাবে। আমরা আপনি কে ট্যাগের মধ্যে যেহেতু আপনার নাম লেখা রয়েছে, কেউ জানতে চাইলে আপনার জীবনটাকে আমরা সামনে তুলে ধরব, এটিকে তারা অনুকরণ করতে পারে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় ভেষজ উদ্ভিদের বাগানটি নুহাশপল্লীতে রয়েছে। নুহাশপল্লীতে 400 রকমের উপকারী ভেষজ উদ্ভিদ রয়েছে। হুমায়ুন আহমেদের নাটকের প্রশংসা শুনি, হুমায়ুন আহমেদের কথা সাহিত্যের প্রশংসা শুনি। তিনি যে সবচেয়ে বড় কালেকশনটি করে গিয়েছেন নুহাশপল্লীতে, এটি কিন্তু অনালোচিত। আমরা চেয়েছি কি যে ওনার নামে, ওনার উদ্যোগে রোপিত গাছেরও কিছু চারা আমার বাগানে আমরা রোপণ করব, এবং আমরা কথা সাহিত্যে তার অবদানের কথা বলবো, গানে তার অবদানের কথা বলবো, নাটকে তার অবদানের কথা বলবো, কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে তার বৃক্ষপ্রেমটাকে আর একটু বেশি করে বলবো।
কারণ নানান ফোরামে, নানান গণমাধ্যমে তার কথা সাহিত্য কিংবা তার সাহিত্য সৃষ্টিরই আলোচনা হয়, প্রশংসা হয়, বৃক্ষপ্রেমের হয় না। যে কারণে আমরা ওইটা করতে গিয়ে তার রোপিত কিছু গাছের চারা সংগ্রহ করলাম 2015 সালের 9ই জুন। এবং সেই চারাগুলো হচ্ছে উনি সরাসরি যে গাছগুলো রোপণ করিয়েছেন কিংবা নিজে করেছেন তার কাটিং থেকে, সেই গাছের কিংবা বীজ থেকে জন্মানো চারা। এবং এগুলো আমাকে দিয়েছিলেন উপহার আমাদের উদ্দেশ্যের কথা জেনে তার যোগ্যতম শিল্পসঙ্গী সহধর্মিণী সংস্কৃতিজন মেহের আফরোজ শাহ। আমরা সেই গাছ রোপণ করেছিলাম আমাদের বাগানে হুমায়ুন আহমেদের নামে স্মারক বৃক্ষ হিসেবে বেড়ে উঠবে বলে। 15 সালের 12ই জুন হুমায়ুন আহমেদের সঙ্গে আমার পরিচয়ের 27 বছর পূর্তির দিন। 1988 সালের 12ই জুন তার সঙ্গে আমার পরিচয় হয়। এবং এই গাছগুলো আমার বাগানে যে আস্তে আস্তে বেড়ে উঠলো, এই গাছের বেড়ে ওঠা গুলোর কাটিং থেকে তৈরি হওয়া গাছ, বীজ থেকে তৈরি হওয়া গাছকে আমরা উপহার দিয়েছি হুমায়ুন আহমেদের জন্ম এবং মৃত্যু দিবসে হুমায়ুন আহমেদ স্মারক বৃক্ষ নামে। এবং তার নামে আমরা আমাদের পাঠাগার একটি সেকশনও করেছি, এই জন্য যে আমাদের পাঠক হয়ে ওঠার পেছনে তার অবদান যেহেতু ব্যাপক ছিল। হুমায়ুন আহমেদ নামটি আমাদের এখানে দুটো কারণে কল্যাণময়ী ভূমিকা আমরা যুক্ত করতে পেরেছি। এক হচ্ছে আমরা তার নামে বই দিই, আবার তার উদ্যোগে রোপিত গাছের চারাও বৃক্ষপ্রেমীদের দিই। এইটি হুমায়ুন আহমেদের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে স্মারক বৃক্ষের ক্ষেত্রে সর্বোচ্চ। আবার কণ্ঠশিল্পী কনক চাপা উনি বৃক্ষপ্রেম এত দেখাতেন আমাদের কার্যক্রমের ছবি দেখে ফেসবুকে, উনি আমাকে একসময় গাছ ভাই বলা শুরু করলেন। এবং তিনি চাইলেন যে তার দেয়া কোনো গাছ আমরা রোপণ করব এবং সেটিও আমরা বারবার ফেসবুকে কিংবা নানান জায়গায় জানিয়ে দেবো যে এই গাছ আলো ছড়াচ্ছে ফুল দিয়ে। উনি 2022 সালের 18ই জুন আমাদের সোনারং তরুষে গেলেন এবং তার নামের একটি গাছ আমাদের উপহার দিলেন, কনকচাপা ফুলের গাছ। যেই ফুল গাছটি গত 2 বছর ধরে ফুলবতী হয়ে আলো ছড়াচ্ছে। এবং আমরা তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে একটি চত্বর করেছি, যে চত্বরটির নাম কনকচাপা চত্বর। সেখানে তার অনেক পছন্দের গাছ রয়েছে। আমরা আমাদের কার্যক্রম নিয়ে যখন আগাচ্ছি শুরুর দিকে, তখন আমাদের প্রতি খুব নিবিড়ভাবে, খুব আন্তরিকভাবে আগ্রহ দেখান বৃক্ষপ্রেমী আলী জাকের ভাই। আলী জাকের ভাইকে আমরা জানি মুক্তিযোদ্ধা হিসাবে, আমরা জানি গণমাধ্যম কর্মী হিসাবে, আমরা জানি নিউজ কাস্টার হিসাবে, অভিনেতা হিসাবে। তার যে প্রবল বৃক্ষপ্রেম আছে এটা কিন্তু অনেকে জানে না। তিনি আমাদের খোঁজখবর নিতেন এবং তাকেই আমরা প্রথম অনুষ্ঠানে অতিথি হিসেবে মুন্সিগঞ্জে নিয়ে গেলাম। আমাদের প্রথম বৃক্ষোৎসব 2015 সালের 1 আগস্ট যেটি ঘটল। তিনি সারাদিন যখন ঢাকায় তার প্রতিষ্ঠানে ঠিকমতো সময় দিতে পারেন না, ঢাকার অন্য অনুষ্ঠানে সময় দিতে পারেন না, শুধুমাত্র আমাদের এই বৃক্ষপ্রেমকে অনেক বড় করে, এই তুচ্ছ আয়োজনের কার্যক্রমকে অনেক বড় মনে করে এসেছিলেন। তিনি মারা গেলেন 2020 সালের 27শে নভেম্বর। আমরা খুব দুঃখ বোধ করলাম এবং আমরা একটি জায়গা বাগানের তার নামে উৎসর্গ করে আমরা ঘোষণা দিলাম যে এখানে আলী জাকের চত্বর তৈরি হবে। এবং সেটি হলো 1 বছর পার হওয়ার পর, তার মৃত্যুর 27 নভেম্বর 2021 সালে আমরা একটি মুরাল প্রতিস্থাপন করলাম আমাদের ওই আলী জাকের চত্বরে। এটি বাংলাদেশে একমাত্র মুরাল কোনো অভিনয় শিল্পীর উপর। এখন বলতে পারেন সোহেল রানার তো মুরাল আছে। হ্যাঁ, সোহেল রানার বাড়িতে, চিত্রনায়ক সোহেল রানার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, তার বাড়িতেও একটি মুরাল রয়েছে, কিন্তু সেটি তার স্ব উদ্যোগে তৈরি করা, স্ব অর্থায়নে। আর আমরা আলী জাকেরকে মূল্যায়ন করে করেছি। দুই বিষয় আরেকটু বলে আমি আপনার আবার প্রশ্নের কাছে যাচ্ছি। আমাদের শিল্প সাহিত্যে সঙ্গীতের ভূমিকা অনেক ব্যাপক। বিবিসির জরিপে কয়েক বছর আগে 20টি গানের মধ্যে 3টি গানের গীতিকবি নির্বাচিত হয়েছিলেন মহান গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, এরকম 20,000 গান তিনি রচনা করে গিয়েছেন। এবং তিনি শুধু গান রচনা করেননি, উনি সিনেমা তৈরি করেছেন, চিত্রনাট্য তৈরি করেছেন এবং তার পুরো পরিবারটি সংস্কৃতি ঘেঁষা। সেই গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর পর আমরা তার নামে একটি স্থানকে ঘোষণা দিয়েছি সোনারং তরুষার মহান গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণ। এবং বছর 2 আগে আমরা গাজী মাজহারুল আনোয়ারের একটি মুরাল স্থাপন করলাম মহান গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণে। এই মুরালটি স্থাপনের পর আমরা কিন্তু একটা তৃপ্তির ঢেকুর দেই, এই বলে
বাংলাদেশে কোনো গীতিকবির উপর আর কোথাও মুরাল নেই। তার প্রতি শ্রদ্ধা প্রকাশের অনেক ধরনের নমুনা হয়তো আছে, আপনারা দেখে থাকবেন, কিন্তু আমরা কিন্তু এটি মুরালে প্রতিস্থাপন করেছি এবং ওইখান থেকে গাছ দিই আমরা। দিতে গিয়ে ওই বাচ্চারা জিজ্ঞেস করে এই লোকটা কে, আমি বলে এই লোকটা ওই যে নিচে নাম লেখা আছে। হ্যাঁ আঙ্কেল নাম তো জানলাম, কিন্তু কে তিনি? তখন তার ভূমিকাটা যখন বলি, তার অবদানের কথা বলি, ওরাও দেখে যে খুব, আরে ওনার গান তো আমাদের খুব প্রিয়। এই যে এটা গীতিময় মানসিকতা যাতে তৈরি হয়, এই জন্য গাজী ভাইকে গুরুত্ব দেওয়া। এমন আমরা কিন্তু অনেকের উপরই আমাদের কাজ অব্যাহত রেখেছি। আমাদের পাঠাগার রয়েছে, পাঠাগারে সম্প্রতি আমরা করেছি ইমদাদুল হক মিলনের ভাইয়ের নামে মিলন মেলা নামে একটি সেকশন। এখানে ইমদাদুল হক মিলন ভাইয়ের লেখা যাবতীয় সাহিত্যকর্ম থাকবে, তার ইন্টারভিউ নানান জায়গায় যে ছাপা হয়েছে সেগুলোকে আমরা সংরক্ষণ করব এবং আমরা তার ইন্টারভিউকে সংরক্ষণ করব। তিনি ইন্টারভিউ নিয়েছেন একটি অনুষ্ঠানে, কী কথা তাহার সাথে, অসাধারণ পডকাস্ট, সেটাকেও আমরা লিঙ্কগুলো এখানে থাকবে আমাদের ল্যাপটপে, যাতে সুধী পাঠকরা ওটা দেখতে পারে, পড়তে পারে। এবং আমরা চেয়েছি কি যে আমরা যে আমাদের বিক্রমপুরে অনেক লেখক আছেন, অনেক শিল্প সাহিত্যের লোক আছেন, বলে যে উচ্ছ্বাস প্রকাশ করি, আসলে উচ্ছ্বাস প্রকাশের মতো ঘটনাই। মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, বুদ্ধদেব বসু, প্রতিভা বসু, জগদীশ বসু, উনি কিন্তু সায়েন্সের প্রথম যে গল্পটি, যেটাকে আমরা সায়েন্স ফিকশন বলি, বাংলা ভাষার প্রথম সায়েন্স ফিকশন কিন্তু লিখেছেন বিক্রমপুরের সন্তান জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে, অব্যক্ত এরকম একটি নামে। এত উচ্ছ্বাস প্রকাশ করার লোক, শেষে যিনি মারা গেলেন তার নাম রাবেয়া খাতুন, যিনি তাঁতি সম্প্রদায়ের উপর প্রথম উপন্যাস লিখেছেন, বাংলাদেশের কোনো তাঁতি সম্প্রদায় নিয়ে, এটা মধুমতি নাম। সেই তাঁতি সম্প্রদায়ের বাড়ি ছিল ষোলঘর গ্রামে। আমরা কিন্তু তাকেও হারিয়েছি। এখন জীবদ্দশায় কে আছে ভালো একজন ব্যক্তিত্ব যিনি স্বীকৃতি পেয়েছেন সাহিত্যে? ইমদাদুল হক মিলন ভাই। স্বাধীনতা পদক, 21শে পদক, সব বড় বড় অর্জন তার ঝুলিতে রয়েছে। এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স তার নূরজাহান বের করেছে, তার আরও কয়েকটি বই বের করেছে। পূজার সংখ্যায় তাদের সানন্দা দেশ পত্রিকায় কিন্তু মিলন ভাইয়ের লেখা ছাপা হয়। আমরা কিন্তু এগুলো জানিও না, আমরা কিন্তু এটা জেনে কিন্তু অহংকার প্রকাশ করতে পারি। আমাদের তো যোগ্যতা হচ্ছে অনেক কম, এই জন্য অহংকারী আমরা হতে পারি। আমরা তো নিজেরা অত ভালো মানের লিখবো না। আর ভালো মান কেন বললাম, একটি আনন্দ পাবলিশার্সের কোনো প্রকাশনা থেকে, কোনো পত্রিকা থেকে যদি একটি গল্প বের হয় আমাদের কোনো লেখকের, ধরে নিতে হবে এটা 3বার তারা পড়ে 3বার যাচাই করেছে পেছে, কারণ ফালতু জিনিস তারা ছাপে না, তারা বায়াস্ট হয় না। সেই মিলন ভাইকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, শিক্ষার্থীদের সামনে নিয়ে আসবো খুব শীঘ্রই। তার কিছু বই আমরা বিভিন্ন স্কুলে পাঠ করাবো। 10টি বই দিলাম এই শ্রেণীতে, 10টি বই দিলাম ওই শ্রেণীতে। তারা পাঠ করে 100 শব্দে তারা তাদের অনুভূতি ব্যক্ত করবে। এই ব্যক্ত করাটা শুধু ঘটনা ভালো লেগেছে বলা না, যেই ছেলেটি লিখেছে তার বাক্য গঠনের, প্রেজেন্টেশনের ভঙ্গি, এগুলি চেক করে আমরা তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করব। এবং এই নাম ঘোষণার পরই ওরা এই এত কাছে থেকে ইমদাদুল মিলনকে দেখবে, পুরস্কার দেবেন মিলন ভাই এসে। এটিও আমাদের পাঠাগারের আরেকটি কার্যক্রম। জীবদ্দশায় কোনো লেখকের উপরে এরকম একটি সাংগঠনিক ভিত্তি নিয়ে কাজ করার উদাহরণ আমার জানার নেই। দর্শক, কাজী ভাইয়ের সাথে যতক্ষণ যাবৎ কথা বলছি, আমি একটা বিষয় খুব গুরুত্ব সহকারে নোটিস করলাম যে কাজী ভাই মানুষের নামগুলো, মানুষের জন্মদিনের যে তারিখটা সেইটা, এবং মৃত্যুদিনের যে তারিখটা সেটা খুব সুন্দরভাবে তিনি মনে রাখতে পারেন। এটা আসলে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমাদের পক্ষে আসলে এতগুলো নাম, এতগুলো তারিখ, এগুলো মনে রাখাটা আসলে খুবই ডিফিকাল্ট। কাজী ভাই কিন্তু খুব সহজে সেগুলো মনে রেখেছেন। কাজী ভাই, আপনার আরও একটা জিনিস আমাদের কাছে খুব বেশি পরিমাণ ভালো লাগে। আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যক্তিগত ছবি শেয়ার করা বা ব্যক্তিগত বিভিন্ন কথা, বিভিন্ন রাজনৈতিক ইস্যু বা বিভিন্ন দুর্ঘটনার কথাগুলো একটু বেশি শেয়ার করতে পছন্দ করি। কিন্তু আপনি তার পুরোপুরি উল্টো। আপনি কোন গাছে নতুন ফুল এসেছে, কোন গাছে নতুন কুড়ি এসেছে, বা কোন গাছটা আপনার বড় হচ্ছে, এই সকল কথাগুলো আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে সবসময় জানান দেন। এই যে নতুন একটা ইউনিক আইডিয়া বা একটা নতুন ধরনের বিষয়, আপনি একবার একটা জায়গাতে বলেছিলেন যে আমি কোনো দুর্ঘটনার ছবি পোস্ট করতে চাই না, আমি চাই মানুষের মনে একটি সুন্দর অনুভূতি খেলা করুক। আপনার এই কথাটি আমার ব্যক্তিগতভাবে খুব বেশি পরিমাণ ভালো লেগেছে। তো এই যে চিন্তা, এই চিন্তা আসলে কোথা থেকে? আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়াতেও আমাদের একটু সুন্দর জিনিস ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আছে? অবশ্যই আছে। যেমন এই যে আপনি দেখুন, এই বোতলে পানি রয়েছে অর্ধেক, আমি তো বলতে পারি বোতলটি অর্ধেক খালি রয়েছে। আমি কিন্তু বোতলে পানি রয়েছে অর্ধেক বললাম, আমি কিন্তু খালি রয়েছে বললাম না। ওইটাও কিন্তু উত্তর সঠিক। আমার দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক হয়, আমি কিন্তু এইটা পূর্ণ অর্ধেক রয়েছে এটাই বলবো, ঠিক না? আমরা চেয়েছি কি যে খুব সকালে যে ফোনগুলো আমাদের আসে, মধ্যরাতে যেগুলো আসে, গভীর রাতে যেগুলো আসে, প্রত্যেকটা ফোন দুঃসংবাদ।
কাউকে ভালোবেসে ফোন দেয় না, ভালোবাসার ভেঙে যেতে পারে অত রাতে ফোন দিলে আরও। আমরা আমাদের পত্রিকাগুলি আপনি দেখেন, আজকের পত্রিকার প্রধান লাইন যে যতগুলো পত্রিকা দেখবেন যে প্রত্যেকটা নেগেটিভ খবর, অর্জনের খবর নেই। যেহেতু আমরা বৃক্ষপ্রেম নিয়ে কাজ করেছি, বৃক্ষের বেড়ে ওঠাকে গুরুত্ব দিয়েছি, ভালো লাগাটাকে গুরুত্ব দিয়েছি, এই জন্য ইতিবাচকটাকেই আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রচণ্ড ঝড়ে অনেক অনেক প্রিয় গাছ কিন্তু মারা যায়, আমার ঝড়ে ভেঙে যায়, পড়ে যায়, সেগুলো কিন্তু ফেসবুকে একটিও খবর আসে না। সেই ঝড়টি কিন্তু আমার মনের উপর দিয়ে যায়। কিন্তু আমি আমার শ্রোতা, দর্শক কিংবা যারা আমার ফেসবুকের সঙ্গে অ্যাড আছেন তাদেরকে আমি ভালো খবরটা দিতে চাই, এবং এটি আমার মনে হয় সবারই ব্রত হওয়া উচিত। কাজী ভাই, আপনি শুধু গাছ লাগাচ্ছেন এমনটাই কিন্তু না, আপনি মানুষকে গাছ লাগানোর প্রতি উৎসাহ দিচ্ছেন। আচ্ছা কাজী ভাই, আপনি কি মনে করেন যে একটা গাছ লাগালে কিংবা গাছের সাথে সময় কাটালে কিংবা একটা গাছ বড় হতে আমরা দেখছি, এই অবস্থানগুলো মানুষের মনের কোনো পরিবর্তন আনে? অবশ্যই পরিবর্তন আনে। একটি মানুষ যদি কোনো বিষয়ে একটু বেশি সময় দেয়, ধরে নিতে হবে যে ওইটি তার ভালো লাগার একটি বিষয়। শুধু জোর করে স্কুলে পাঠাচ্ছে কিছু ছাত্রছাত্রীদেরকে, ওরা কিন্তু মনের বিরুদ্ধে স্কুলে থাকে, কিন্তু তারা কিন্তু স্কুল থেকে ছাড়া পেয়ে যখন ছুটি হয়ে যায় তাদের আনন্দের পরিসীমা নাই। বাধ্য করে কোথাও রাখা যায় না। আপনি যখন একটি বৃক্ষের কাছে গিয়ে বারবার দাঁড়াচ্ছেন কিংবা এটা পাতা খেয়াল করছেন, অবশ্যই আপনি সেটির দ্বারা বিনোদিত হচ্ছেন, এবং আপনার অন্য কোনো মন্দ ভাবনা, অন্য কোনো মন্দ চিন্তা, অন্য কোনো মন্দ কাজে কিন্তু আপনি তখন সময় দিচ্ছেন না, বিরত থাকছেন। অর্থাৎ আমাদের উচিত কি, সবাইকে কোনো না কোনো কাজে যেটি ইতিবাচক সেটিতে ব্যস্ত করে ফেলা। যেমন আপনি যদি একটি শিক্ষার্থীকে একটা গাছ উপহার দিয়ে দেখেন যে মাত্র পাতা মেলছে, আপনি যদি বলেন এই তুমি 3 দিন পরের ছবিটি আনবে, সে কিন্তু পরের দিনের ছবি তুলবে, তারপরের দিনে তুলবে। এই যে আপনি তাকে মনোযোগী করলেন 5 মিনিটের 10 মিনিটের জন্য, এই 10 মিনিট সে খারাপ কিছু করতে পারবে না। আর তার মধ্যে কিন্তু একটা টাইমে উৎফুল্ল হয়ে বলবে ভাইয়া কিংবা আঙ্কেল কিংবা স্যার আরও 2টো ডাল হয়েছে। আপনি মনোযোগী করতে হবে তাকে। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে স্কুলগামী যে শিক্ষার্থী আছে আপনি তাদের হাতে চারা তুলে দিচ্ছেন। ভাইয়া, আপনি কি মনে করেন এই যে একটা শিক্ষার্থী সে গাছ লাগাচ্ছে, গাছের সাথে সে সময় দিচ্ছে, আপনি যে পরিবর্তনের কথা বললেন, মানসিক যে পরিবর্তন বা মনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য এই যে শিশুদের নিয়ে আপনি যে কাজ করছেন বা চিন্তা ভাবনা করছেন, আপনার চিন্তাটা আসলে কতটুকু পরিসর? বা এখন আপনি হয়তো নির্দিষ্ট কিছু বিদ্যালয়ে বা স্কুলে আপনি এই বৃক্ষরোপণ কর্মসূচি বা বৃক্ষদান কর্মসূচি আপনি চালু রেখেছেন, আপনি কি ভবিষ্যতে এটাকে সারা দেশব্যাপী দেখতে চান? আসলে ভাবনার জগতে তো এমনই থাকে যে আমি এটাকে পরিসর বাড়িয়ে দেশের বাইরেও নেব, কিন্তু এই ক্ষেত্রে হয় কি যে অনেক সীমাবদ্ধতাও কাজ করে। যেমন এটা একটা অর্থনৈতিক যোগানের বিষয় রয়েছে, এটা লোকবলের বিষয় রয়েছে। যেমন আমি হয়তো একটি কম্পাউন্ড থেকেই গাছের চারা দিচ্ছি অনেক অনেক শিক্ষার্থীকে, সেটা কিন্তু একটা ইউনিয়নের বাইরে কাউকে না। আমরা হয়তো 22 লক্ষ টাকার গাছ দিয়ে ফেলেছি, সেটাও একটা ইউনিয়নের বাইরে না, কিন্তু এটা কেন নোয়াখালী একটা শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করবে? এইভাবে করবে যেহেতু আমরা স্টোরিতে লিখছি যে আজকে অমুকের জন্মদিনে অমুক গাছটি উপহার দিলাম, এবং সে গাছটি আবার অঙ্গীকার ব্যক্ত করে যাচ্ছে যে আমি এটি সুন্দর মতো রোপণ করবো এবং এটিকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এই স্টোরিটি কিন্তু আমার সঙ্গে ফেসবুকে থাকা নোয়াখালীর কোনো এক বন্ধু দেখছে, তার সন্তানটি দেখছে, এটি চাঁদপুরের দেখছে, এটা নানান জায়গায় দেখছে, এটা ফ্লোরিডা থাকা একজন সপরিবারে হয়তো দেখলো। তাহলে স্বপ্নটা কিন্তু তাদের মধ্যে সম্প্রসারিত হলো। অর্থাৎ শারীরিক উপস্থিতি সবসময় দরকার পড়ে না। ওই যে তারাদের দেখে একটু ভূমিকা রেখেছে, এই জন্যই মনে করি যে আমার স্বপ্নটাকে তারা আন্তর্জাতিককরণ করেছেন। এরকম না, আমি আমাদের অনেককে চিনি যারা দেশের বাইরে বৃক্ষরোপণ আমাদের উদ্যোগের পরে আমাদের দেখেই তাদের ওই কম্পাউন্ডকে একটি বাংলাদেশের মতো করে ফেলেছে। থাকছেন ফ্লোরিডায়, থাকছেন আমেরিকায়, কিন্তু ওইখানে ছোট একটি তারাঙ্গিনায় একটি বাংলাদেশ গড়ে তুলেছেন। ভাই, আপনি এত বছর যাবৎ গাছ নিয়ে কাজ করছেন, গাছ লাগাচ্ছেন, নিজে লাগাচ্ছেন, অন্যকে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করছেন, কিন্তু আমাদের দেশে এখন অনেক মানুষ আছেন প্রতিনিয়ত গাছ কাটছেন, প্রতিনিয়ত পরিবেশ নষ্ট করছেন। আপনার কি মনে হয় না যে আপনি যে কাজটি করছেন সেই কাজের তুলনায় এই যে সমস্যাগুলো সেটি বৃহৎ পরিসরে, এবং যখন আপনি এগুলো দেখেন তখন আপনি নিজেকে আসলে কিভাবে মোটিভেট করেন? সেটা তো একটা বিষণ্ণতার বিষয়, সেটা তো একটা হতাশার বিষয়। আসলে কিছু দৃষ্টি আপনি যদি একটু ফেলেন দূরের দিকে, কোনো না কোনো দৃষ্টিতে কিন্তু আপনার কাছেই ধরা পড়বে যে কী উদ্দেশ্যে সে গাছটি রোপণ করছে। কিংবা গাছ রোপণকারীদের কথাই বলি, একজনের বাড়িতে বাড়তি একটি জমি রয়েছে, সেখানে সে কাঠ গাছ রোপণ করলো 200। প্রত্যেকটা গাছ রোপণের মধ্যেই উদ্দেশ্য রয়েছে এটিকে একসময় কাটা হবে।
কাঠ গাছকেও রোপণ করে একদম তার মৃত্যু পর্যন্ত বাঁচিয়ে রাখবে এমন কিন্তু হৃদয়বান বৃক্ষপ্রেমী নাই। কিন্তু সেখানে আম গাছ লাগালে কিন্তু আমরা ধরিয়ে নেব যে এটাকে কিন্তু কাটবে না উনি, অন্তত পারতপক্ষে কাটার পথে যাবে না। অর্থাৎ বৃক্ষ যদি হয় গাছ, সেটা কাঠের, সেটা যদি আপনি সড়কের পাশে দেখেন, আপনি যদি কোনো স্থাপনার পাশে দেখেন, আপনাকে ধরে নিতে হবে এটা কি কাটার উপযোগী হলে তো কাটবেই। এখন যদি সেটা নাবালক কিংবা পূর্ণাঙ্গ বয়সের আগে কেটে ফেলে তাহলে দুঃখজনক। অর্থাৎ সেই কাটাটাকে আমাদের পজিটিভলি নিতে হবে। সাধারণত সচেতনভাবে মানুষ গাছ কাটে না। যদি সচেতনভাবে মানুষ অন্যায় করে গাছ কাটে তো সে মানুষ না তো, ঠিক আছে। তারপর আমরা দেখি যে পারস্পরিক প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী বিদ্বেষে পেঁপে গাছ কেটে ফেলছে, হাজারে হাজার অমুক গাছের ক্ষতি করছে। এর চেয়ে অপরাধী আর কোনো জায়গায় কোনো ক্ষেত্রেই হতে পারে না। একটা মানুষ খুন করার মতো অপরাধ তারাও করেছে। তো সেখানে আমরা বিষণ্ণ বোধ করি, কিন্তু হয় কি কম দেখতে হয়, নেগেটিভ জিনিস সেদিকে আপনি কমই করবেন। ফেসবুকে দেয় না অনেক বিভৎস ছবি দেয়, আমি কিন্তু এগুলো এড়িয়ে যাই, টেনে যাই। আবার অনেকে মনোযোগ দেখে। একটা অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে, অল্পের জন্য চোখ বাঁচছে একজনের। কেমনে বাঁচছে? মানে পুরো বডি সবাই থেতলা গেছে, একজনের চোখ নাকি বেঁচে গেছে। এই বাচ্চার তো কোনো স্বার্থকতার গল্প না। ধরুন কোনো সীমাবদ্ধতা নেই, টাকার সমস্যা নেই, জনবলের সমস্যা নেই, সহযোগিতারও অভাব নেই, তাহলে 10 বছর পর এই যে আপনাদের যে প্ল্যাটফর্ম, আপনাদের যে বাগান সোনারং তরু ছায়া, এই প্ল্যাটফর্মটাকে আপনি আসলে কোন অবস্থানে দেখতে চাচ্ছেন? সীমাবদ্ধতা পার হলে আমরা প্রথম দেখতে চাইব আমাদের নবীন জনপদ যেগুলো একদিকে ভাঙনের শিকার হয় ভূমি, আরেকদিকে কিন্তু চর জেগে ওঠে। আমাদের প্ল্যান আছে যে অর্থায়ন যদি নিশ্চিত থাকে, নিরাপত্তা যদি নিশ্চিত থাকে, তাহলে চরাঞ্চল যেগুলি নবীন হিসেবে জেগে উঠেছে সেগুলোকে বনায়ন করা এবং যথোপযোগী গাছ, মানে যেটা মানুষের কাজে আসবে, ফল যেটা তাৎক্ষণিকভাবে ভোগোপযোগী হয়, কাঠও আমরা রোপণ করব, কিন্তু সেটি থাকবে ওই এলাকার মানুষের সমৃদ্ধির খাতে ব্যয়ের জন্য কোনো টাকা আর্ন করা। আর বিভিন্ন বিদ্যাপীঠে আমরা একটু কালচারালি গাছ রোপণ করব, যেমন আমরা শুধু কদম কর্নারি করব যদি বাগান বড় পাই, একসঙ্গে 5টা কদম গাছ। কদম ফুলে যে আমরা মুগ্ধ হই, 5টা কদম গাছ দেখলে কিন্তু মুগ্ধ তারও বাড়বে। আমরা ঔষধি গাছের আধিক্য করব, একটি জায়গা করব হয়তো নিম কর্নার। আমরা ঋতুকে ধরব, যেমন সোনালু গাছ বসন্তকালে ফোটে, ওই সময়ে ফুটবে এরকম একটি সাইড করব একটি বাগানের। সেটা যদি বৃহৎ কোনো জায়গা পাই বন বিভাগ কিংবা চর থেকে। পাশে করব আমরা হয়তো শিমুল গাছ, সেটা হবে আরেক সিজনের। আরেক পাশে করলাম কেশিয়া জাবানিক আরেক। তাহলে হলে কি সারা বছরই আলো ছড়াচ্ছে এই বাগানটি, আপনাকে মুগ্ধও করছে, আবার একদিকে আপনাকে ফলদ গাছ উপকারী করছে, আর ওষুধি গাছ করছে সুস্থ থাকার জন্য ব্যবস্থা। বৃক্ষ রোপণের জন্য আপনার যে অনুভূতি, সব কথাই কিন্তু জানলাম, কিন্তু আপনি আমরা এতটুকু জানি যে আপনি অনেক গুণীজনদের উপরে কিন্তু প্রকাশনা করেছেন। তো সেই প্রকাশনাগুলো নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু কথা শেয়ার করতেন। ধন্যবাদ। শুরুতেই তো আমি বলেছি যে সোনারং আসলে চেয়েছে রং ছড়ানো, আলো ছড়ানো ব্যক্তিত্ব নিয়ে কাজ করতে, এবং সেই আলো ছড়ানো ব্যক্তিত্বের সংখ্যাটা কিন্তু আমাদের কাজের মধ্যে দিয়ে 40-এর উপর হয়ে গেছে ইতিমধ্যে। যেহেতু এগুলো খুব ব্যবসা সফল প্রকাশনা না, অতএব এখানেও আর্থিক অসঙ্গতি একটি বড় রকমের বাধা। ভালোবাসা আছে, কিন্তু আমরা ইচ্ছে করলেও করতে পারছি না। আমরা চাই যে এই যে সরোজিনী নাইডু আমাদের বিক্রমপুর একজন সন্তান, যিনি কংগ্রেসের সভানেত্রী ছিলেন, যেই কংগ্রেস একসময় ইন্দিরা গান্ধীর সভানেত্রী ছিলেন। তিনি ছিলেন কলকাতার মেয়র। কলকাতা ব্রিটিশ আমলের সবচেয়ে বড় শহর। তিনি বাংলায় কোনো কবিতা লিখেননি, তিনি কিন্তু লৌহজংয়ের সন্তান। এর উপরে কিন্তু আপনি ডিটেল তথ্য পাওয়া কোনো বই পাবেন না। আমাদের সন্তানটা যদি আমরা না জাগিয়ে তুলি, না আমরা প্রকাশ করি, তাহলে অন্যরা জানবেন কী করে? সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা তো আপনাদেরই। আমার বিক্রমপুর নাম দেওয়া মানে কি, আপনারা আমার বিক্রমপুরের অনেক কিছুকেই যথাযথভাবে হাইলাইট করবেন। তো আমরা কিন্তু ব্যক্তিত্বের স্বীকৃতিপ্রাপ্তদের নিয়েও কাজ করেছি, আবারও নবীন যার গুণীজন হয়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এমন ছাত্রছাত্রী নিয়েও কাজ করেছি। যেমন এই আমরা চেয়েছি যে নবীন যাদের মধ্যে ভবিষ্যতে গুণীজন হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরও সেলিব্রেট করতে। তো এই মেয়েটির জন্মদিন 2রা জানুয়ারি। এর একাডেমিক রেজাল্ট, এ ভালো ছবি তোলে, ভালো ছবি আঁকে, ভালো ছড়া লেখে। তার এই সময়ের বয়সে 10ম শ্রেণীতে পড়ে,
তার কি প্রকাশনা হওয়ার মতো বয়স হয়েছে? একদমই হয় না। কিন্তু তাকে যদি ওই সময় আপনি সেলিব্রেট করতে চান, তাহলে একটা উপলক্ষ ধরে আপনি তার উপর কাজ করতে পারেন। আমি জন্মদিনে করেছি। আমি এই উপহারটি দিয়ে মেয়েটিকে বলেছি যে ক্লাস 10-এর কোনো ছাত্রছাত্রীর জীবনে তার জন্মদিনকে সেলিব্রেট করে এই জাতীয় ঘটনা আর ঘটেনি। একই যখন আমরা 25 বছর পরে দেখবো যে একজন ভালো ডক্টর কিংবা ভালো একজন চিত্রশিল্পী, তখন কিন্তু আমাদেরই সবচেয়ে তৃপ্তি ঢেকুর তোলার সার্থকতা তৈরি হবে, ঠিক না? এই যে নবীনদের জন্য করছি, ধরেন এই 2রা জানুয়ারি কিন্তু আমাদের বিক্রমপুরের অত্যন্ত মেধাবী একজন বরেণ্যের সন্তান, উনি মারা গেছেন, উনি একসময় মন্ত্রী ছিলেন, মিজানুর রহমান শেলির জন্মদিন। যিনি একবার ICS পরীক্ষা দিবেন বলেছিলেন, এই বাংলাদেশ থেকে যারা ফার্স্ট হতে চাও তারা একবার পরীক্ষা দিও না, আমি ফার্স্ট হব। এবং উনি পরীক্ষা দিয়ে ফার্স্ট আসলে হন নাই, সেকেন্ড হয়েছেন। তখন লন্ডন থেকেও অ্যাটেন্ড করা যেত, অন্য দেশ থেকেও অ্যাটেন্ড করা যেত, বাঙালিরা ওইরকম একজন ফার্স্ট হয়ে গেল। উনি কিন্তু দেশে থেকে ফার্স্টই হলেন। তো এটা কিন্তু একটা বিশাল ব্যক্তিত্ব, তার উপর বই নাই কিন্তু, কিন্তু সেটাও হওয়া উচিত। আবুল কাশেম স্যার, উনি হরঙ্গা কলেজের একজন কিংবদন্তি প্রিন্সিপাল। তিনি হরঙ্গা কলেজের ছাত্র ছিলেন, তিনি হরঙ্গা কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি তার জীবদ্দশায় হরঙ্গা কলেজে 6টি বিষয়ে অনার্স কোর্স চালু করেন। 18 জন শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে 18 জন শিক্ষক একই বছর নিয়োগ হয়েছে। এটা বাংলাদেশে খুব কম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটেছে। এবং এই মহান শিক্ষক তার পেনশন পাওয়ার পর 10 লাখ টাকা উনি ট্রাস্ট করে দিয়ে হরঙ্গা কলেজের মেধাবী ছাত্রদের বৃত্তি প্রবর্তন করে গেছেন। এবং তিনি শুধু আমারই শিক্ষক না, তিনি হুমায়ুন আহমেদের শিক্ষক। যখন হুমায়ুন আহমেদ ঢাকা কলেজে পড়তেন, তিনি ছিলেন রসায়ন ডিপার্টমেন্টের টিচার। তিনি এই যে চিত্রনায়ক ইলিয়াস কান্তেন অসুস্থ, তারও শিক্ষক। তিনি এই যে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারও শিক্ষক। আমি চেয়েছি কি যে আমাদের এইরকম ধাপে ধাপে শুধু অর্থ দিয়ে না, হৃদয় দিয়ে কাজ করে যিনি একটি অবস্থান তৈরি করে গিয়েছেন। আজকে তার মৃত্যুর 7 দিন পূর্ণ হলো। আমি কিন্তু তার 85তম জন্মদিনে সোনারং থেকে এই বইটি করতে পেরেছি। এই করতে পেরে না আমার মনে হলো যে ছাত্র হিসেবে ভালো না হলেও শিক্ষকের এই অবদান আমি গ্রন্থিত করতে পেরে ধন্য হলাম। ডক্টর সর্দার নাইম দক্ষিণ এশিয়ায় প্রথম একটি চিকিৎসা বাংলাদেশের বারডেম হাসপাতালে হয় 1990 সালের 20 ডিসেম্বর। ল্যাপারোস্কোপিক সার্জারি করেন তিনি প্রথম, যেটি হয়েছে যে একটি তার ঢুকিয়ে কম্পিউটারের মনিটরে চিহ্নিত করা হয় কোন বিষয়টি অপারেশন করে সরাতে হবে, এবং সেটিকে লেজার দিয়ে ক্রাশও করা হয়। এই চিকিৎসাটি উনি দক্ষিণ এশিয়ার প্রথম সাকসেসফুলি অপারেশনটা করেছিলেন, ডাক্তার সর্দারে নাইম। এখন সেটির বয়স চলছে 34 বছর পার হয়ে গেছে। 34 বছরে তিনি 500 চিকিৎসককে এই বিদ্যাটি শিখিয়েছেন, যারা প্রত্যেকে MBBS পাশ করা। তিনি 31,000 রোগীর অস্ত্রোপচার করে সফল হয়েছেন। এবং তিনি এই বয়সে এসে উনি ভাবলেন যে আমার ছেলে আমার সন্তানরা বাইরে গিয়ে এত প্রতিষ্ঠিত হয়েছে, আমাকে তো একা থাকতে হবে, আমার ওয়াইফকে তো একা থাকতে হবে। এই জন্য তিনি জাপান বাংলাদেশ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল তৈরি করেছেন। 500 কোটি টাকার প্রজেক্ট। এখানে গেলে আপনি দেখবেন 5 স্টার হোটেলের মতো, স্টুডিও অ্যাপার্টমেন্ট, স্বামী স্ত্রী থাকতে পারবে। আমাদের লজিস্টিক সাপোর্ট রয়েছে, যেমন আমাদের নিজস্ব সম্পত্তির উপর 1200 স্কোয়ার ফিটের একটি অংশে আমরা ভবনের পাঠাগার পরিচালনা করি। আমাদের একটি ছোট্ট রুম রয়েছে। আমরা খেতে বেশি আপনাদের মতো পডকাস্টও করতে চাই, অনেক সময় আমাদের শুভানুদ্দেশের সঙ্গে কথা বলি। আর বাগানে আমাদের তো সুসজ্জিত কয়েকটি চত্বর রয়েছে এবং একটি খামারও রয়েছে। সব কিছু কিন্তু নিজের উদ্যোগে করা, অগ্রজ কারো উদাহরণ দেখে না। 2 কোটি টাকার প্রজেক্ট কিন্তু আমাদের। এক ভদ্রমহিলা 182টা দেশ ঘুরে যখন বাংলাদেশে ফিরলেন, ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলায়, আমি তাকে বললাম যে আপনাকে আমরা সমাদৃত করব, সেলিব্রেট করব একটি বিদ্যাপীঠের আঙিনায়। আপনি ছাত্রদেরকে আপনার এই বিশ্ব জয়ের গল্প বলবেন। আমি কাজী হাসান এখন মধ্যে একটা পাসপোর্ট করতে পারিনি, আর আপনি 182 দেশ ঘুরে এসেছেন। তখন তাকে আমরা সেলিব্রেট করলাম। তার জন্মদিন 12 ডিসেম্বর, 2 বছর আগে, আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট করা একটি স্কুলে। ওই স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের উনি জিজ্ঞেস করলেন যে তোমরা ডাক্তার হতে চাও কে কে? হাত তুললেন অর্ধেক। ইঞ্জিনিয়ার কে হতে চাও? বাকি অর্ধেক তুললো, কিংবা অর্ধেকের কিছু কম। তোমরা কি বিদেশ ঘুরতে চাও না? পরিব্রাজক হতে চাও না? তো ওরা পরিব্রাজকের অর্থই বোঝে না। ইবনে বতুতার নাম বলা হলো, নানা কিছু বলা হলো, এবং উনি আমরা চেয়েছি যে একটু ভিন্ন ধারার স্বপ্ন যাতে একটু দেখে আসে। নায়িকা শাহানুর অত বিখ্যাত না, উনি একবার আমাদের মাধ্যমে একটি স্কুলে গিয়ে বললেন, তোমরা ডাক্তার কতজন হতে চাও?
প্রশ্নটা আমারই করা ছিল যে এইভাবে বলেন। তো উনি বললেন, প্রশ্নটা আমার করা ছিল, এটা রেখেন না। উনি জানতে চাইলেন ছাত্রদের মধ্যে তোমরা কে কে ডাক্তার হতে চাও, তো অর্ধেকের কিছু কম দাঁড়ালো। কে কে ইঞ্জিনিয়ার হতে চাও, বাকি অর্ধেকের কম দাঁড়ালো। তারপর বললো কে কে চিত্রনায়ক হতে চাও, ওইখানে আর হাত নাই। তখন বললো তোমরা একজন ইঞ্জিনিয়ারের নাম বলো, সারা বাংলাদেশের মানুষ চেনে, বলতে পারে না। তোমরা একজন ডাক্তারের নাম বলো, সারা বাংলাদেশের মানুষ চেনে। তোমরা একজন নায়কের নাম বলো, সারা বাংলাদেশের মানুষ চেনে। শাকিব খান, হাত তুলে দিচ্ছে সবাই। তো কিছু জায়গায় আছে মানুষ কিন্তু চিনবেও, সম্মানিতও করবে। অতএব স্বপ্ন দেখার মধ্যে তোমরা বৃত্তবন্দি থেকো না। স্বপ্ন দেখার মধ্যে অনেক বিষয় আছে, এগুলো তোমাদের চোখ খুলে দিতে হবে তোমাদের নির্বাচিত শিক্ষকদের মেধা দিয়ে। গুলশান সেন্ট্রাল মসজিদের 50 বছর পূর্তি হয়েছে প্রতিষ্ঠার। 1976 সালের 18 এপ্রিল এই মসজিদটির দ্বারোদ্ঘাটন হয়েছিল। এই মসজিদটি কিন্তু দৃষ্টিনন্দন। 20 বিঘা জমির উপরে ঢাকা একটি মসজিদ, ভাবা যায় গুলশানের মতো জায়গায় 20 বিঘা। একজন তরুণ যখন মাত্র 27 বছর বয়স, মেজবাউল কবির আর্কিটেক্ট, উনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওনার ডিজাইনকে ফার্স্ট করাতে পেরেছিলেন। সেই ডিজাইনের আলোকে এই মসজিদটি যখন হয়ে গেল এবং এর 50 ছুঁই হলো প্রতিষ্ঠার, তখন আমি মেজবা কবিরকে খুঁজে বের করলাম। উনি প্রচার বিমুখ। এবং মসজিদের কথাই যদি বলি, বাংলাদেশ সহ আমেরিকার ফ্লোরিডায় 3টি 100 মসজিদের উনি ডিজাইনার, আর্কিটেক্ট। উনি জাতীয় স্টেডিয়াম শুধু ছাড়া আর্মি স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম এবং বাংলাদেশের সব উৎকৃষ্ট স্টেডিয়ামগুলো তার ডিজাইনে। আমরা স্থাপত্যের অবদান, স্থাপত্যের এই বিষয়গুলোকে এখানে তুলে ধরে, ইতিহাসটাকে ধরে একটি কন্টেন্ট তৈরি করেছি। এখন আপনারা বলতে পারেন আপনারা গাছ রোপণ করেন, বই নিয়ে কাজ করেন, আবার কন্টেন্ট কেন? সোনারং ভিজুয়াল আর্টস নামে একটি ইউনিট আমাদের রয়েছে। 2024 সালের 24শে আগস্ট আমাদের যাত্রা শুরু হয়। আগামী 10 দিন পরে 2 বছর পূর্ণ হবে। সেখান থেকে আমরা ভিডিও কন্টেন্ট করেছি এই প্রতিষ্ঠানের উপর, ভিডিও কন্টেন্ট করেছি ডাক্তার নাঈমের অবদানকে ধরে, তার এই যে রিটায়ারমেন্ট হোমস, এগুলোর মতো আরও 2-1টি কাজ। আমরা কাশান স্যারের উপরেও ভিজুয়াল কাজ করেছি, ভিডিওগ্রাফি করেছি, যেটি 2 বছর আগে 2024 সালের 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তাকে নিবেদন করে আমরা পাবলিশ করি। তবে আমাদের আরেকটি ইউনিট আপনারা জেনে থাকেন যেটি আরও কাজ করে এগোবে, সেটির নাম হচ্ছে সোনারং ভিজুয়াল আর্টস। এবং আপনারা ভিজুয়াল ক্ষেত্রে নানান কন্টেন্ট দেখবেন অনেকেরই, কিন্তু কন্টেন্ট এবং পাশাপাশি একটি পুস্তক, একটি বই, সেই বিষয়ক এমনটি কিন্তু খুব একটা আপনারা পাবেন না। এই জায়গায় আমি মনে করি যে এটি একটি বিশেষ অবদান। কাজী ভাই, শেষ প্রশ্নটা একটু অন্যরকম। আমাদের অনেক দর্শক আমাদেরকে এখন দেখছেন, অনেক শ্রোতা আমাদেরকে শুনছেন দেশে বা দেশের বাইরে। ধরুন এর মধ্য থেকে কোনো একজন মানুষ যিনি জীবনে একটি গাছও লাগাননি, তো তাকে উদ্দেশ্য করে 1 মিনিট যদি আপনি বলার সুযোগ পান, আপনি তাকে কি বলবেন? গাছ না লাগানো মানে কিন্তু সে বৃক্ষ প্রেমের বাইরের লোক তা না। সময় মতো নামাজ পড়তে গেল না বলে তাকে বিধর্মী বলা যাবে না। হয়তো সময় সুযোগ তার মেলেনি, এই কারণে সে রোপণ করেনি। আবার সে যদি বিদ্বেষীও হয়, তাকে কিন্তু আপনি মোটিভেশন করে একটি বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে পারবেন। আপনি তাকে 3 দিনের আলাপে জানবেন, সে কথা যদি বারবার বলে যে তার প্রেয়সীরে ছাড়া সে বাঁচবে না, তাহলে ওই মেয়ে কী পছন্দ করে ওই মেয়েকে দিয়ে বলাবেন যে একটা বকুল গাছ রোপণ করতে বলেন। আপনি বলেন যে এটা আমার সবচেয়ে প্রিয় গাছ, ওই বকুল গাছ দিয়ে বকুলময় করে ফেলবে পুরো এলাকা। অতএব আপনি উদ্বুদ্ধ করবেন নানানভাবে। আরেকটি আপনি উদ্বোধন করতে পারেন যে তোমার বাবা খুব এই গাছটিকে পছন্দ করতেন, তোমার বাবা আমাকেও বলছে যে এই গাছটি যদি আমার নির্দিষ্ট কোনো জায়গায় আমার সন্তানরা রোপণ করে, আমি খুব ভালো লাগবে আমার। তার যদি পিতৃপ্রেম প্রবল হয়, সে সেখানেও ধাবিত হবে। আচ্ছা কাজী ভাই, এবার কিছু হালকা পাতলা প্রশ্ন করব আপনার কাছে, মানে বেশি সময় নেওয়া যাবে না, আপনার মাথায় যা আসে আপনি সেই উত্তরটি আসলে দিবেন। আমরা মানুষ যদি গাছ হয়ে জন্মগ্রহণ করার বা গাছ হয়ে জন্মানোর সুযোগ থাকতো, আপনি কোন গাছ হয়ে জন্মাতে চেতেন? স্বাভাবিক উপকারী গাছ, যেমন ফলের গাছের মধ্যে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের এমন কিছু নাই যে এটার ব্যবহার নাই। যেমন আপনি কি ভেবেছেন যে গরু মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে? এটা মানুষের কর্মকাণ্ডের মধ্যে। আমি ছোট উত্তর না দিয়ে একটু উদাহরণ দিয়ে যাই, এইটি পাঠকের দর্শকের ভালো লাগতে পারে। গরুর ঘরটির নাম গোয়াল ঘর, গরুর বাচ্চাটির নাম বাছুর, গরুর মহিলাটির নাম গাবি, পুরুষটির নাম ষাঁড়। গরুকে যেই লাঠি দিয়ে আঘাত করে শাসন করা হয়, এটার নাম পাচন গ্রামের ভাষায়। গরুর বাথরুমটা
মলটাকে বলে গোবর। প্রত্যেকটার নাম আছে, কেন নাম আছে? এই প্রাণীর প্রতি ভালোবাসা প্রবল আমাদের এই জন্য। আচ্ছা, আপনার বাগানের সবচেয়ে প্রিয় গাছ কোনটি? আসলে এটা তো একটা ডিফিকাল্ট প্রশ্ন। সন্তানের মতো সন্তানকে আসলে প্রিয় ডিফাইন করা যায় যোগ্যতার কারণে। আমি মূলত ফুল গাছের মধ্যে আমার বাংলাদেশের সোনালু গাছ, রক্তকাঞ্চন, আর এমনি দৃষ্টিনন্দন গাছের মধ্যে কাঠবাদাম, যেটি অনেকটা শৃঙ্খলার মতো বেড়ে ওঠে। দেখবেন কি একসঙ্গে 4টা ডাল চারদিকে ছড়িয়েছে, আবার আরেকটু উপরে, এটি ছায়া দেয়, মায়া দেয়, আর এই গাছগুলো। আচ্ছা, হুমায়ুন আহমেদ অথবা রবীন্দ্রনাথ ঠাকুর, যদি সুযোগ পেতেন কোনো এক বিকালে একটি গাছের নিচে বসে আড্ডা দেওয়ার, আপনি কার সাথে আড্ডা দিতে পছন্দ করতেন? আসলে এরা যদি আমার খুব প্রিয় মানুষ হয়, শুধু বয়সের কারণে কিন্তু এদের সামনে গিয়ে আমি নার্ভাস থাকবো। আপনি আমার সঙ্গে যে কথা বলছেন না, আপনি যতটা হাসছেন, এখানে শাহরুখ খান বসলে কিন্তু আপনি প্রতিটা কথাই হেসে হেসে প্রশ্ন করতেন, কারণ এটা আপনার মুগ্ধতা। আবার আপনি আপনার সবচেয়ে প্রিয় শিক্ষক কিন্তু ভীতিকর শাসন করতো, তাকে দেখতে প্রশ্ন করতে গিয়ে দুটো হয়তো ভুলও করে ফেলতেন। অতএব রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ অবশ্যই আমাদের শ্রদ্ধার, কিন্তু আমি ব্যক্তিগত যেটা মনে করি, তাদের সান্নিধ্যে গিয়ে আড্ডা দেওয়াটা আমার জন্য নার্ভাসনেসের বিষয়। আর হুমায়ুন আহমেদ আমাকে ধমক দিয়ে বের করে দিয়েছিল, জীবনে আমার সামনে পড়বে না। তারপর তার সামনে আমি আর কখনো পড়ি নাই। একবার পড়েছিলাম 2015 সালের 13ই নভেম্বর 47তম জন্মবার্ষিকীতে নুহাসপল্লিতে যেই মুরালটি উদ্বোধন করা হলো, সেটি করেছিল তার সহযোগী শিল্পসঙ্গী মেহের আফরোজ শাওন, 2 সন্তান নিনাদ নিশীথকে নিয়ে। ওই মুরালটির সামনে গিয়ে আমি দাঁড়াইছিলাম। ওইটাই হচ্ছে হুমায়ুন আহমেদের ওই যে ধমক দেওয়ার পর সামনে একটু দাঁড়ানোর সুযোগ। এটার মধ্যে আমার একটু তৃপ্তি আছে, কেন এই মুরালটি আমার উদ্যোগে হয়েছিল। ছোট্ট করে জানতে চাই, এই যে হুমায়ুন আহমদ আপনাকে ধমক দিয়েছিলেন, এই ধমক দেওয়ার কারণটি আসলে কি ছিল, একদম ছোট্ট করে? এটা ছোট করে বলা যাবে না। এটা হচ্ছে কি যে এটা আসলে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। তো আমরা মুন্সিগঞ্জে তখন হুমায়ুন আহমেদের নামে যে সংগঠন করতাম, স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে আমাদের অনেক সংগঠন দেখি কি নানান কার্যক্রম উদ্যোগ নিচ্ছে। তা আমি হুমায়ুন স্যারকে বললাম যে আমরা তো পাঠক সংগঠন, আমরা তো কিছু করতে পারি না, স্যার আপনার আগুনের পরশমণি ছবিটা আমাদের যদি একটু প্রজেকশন করতে দেন, বিজয় দিবসে তো হল ফ্রি পাওয়া যায়। তো উনি আবেগের ছোটে 1995 সালের 3রা ডিসেম্বর বললেন যে হ্যাঁ হাসান, এটা নিয়ে যাবে, তুমি 14 তারিখে নিয়ে যাও সিনেমাটা এসে। তো আমরা তো এই সুযোগে মুন্সিগঞ্জের প্রশাসনকে রাজি করালাম, ডিসি দেখতে আসবেন, কারণ ওটি 6টি বিষয় ইতিমধ্যে চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেছে, জাতীয় পর্যায়ের জাতীয় পুরস্কার। তারপর ডিসি, এসপি, প্রফেসর, আমাদের শ্রদ্ধেয় অনেক অ্যাক্টিভ বিরোধী গ্রুপ আবার দূর থেকে বলার চেষ্টা করতেছিল যে কী সব ভুয়া কথা, সেসব ছবি কিন্তু আনতে পারবে না। আমরা কিন্তু পুরো আয়োজন করে 14 তারিখে স্যারের এখানে যখন গেলাম, স্যারের তখন নক্ষত্রের রাত নামে একটি নাটকের শুটিং চলছিল ডিএফপিতে। 14 তারিখ 1995। স্যারের একজন অ্যাসোসিয়েট, একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিনহাজুর রহমান বলল, স্যারের কাছে যায়েন না, স্যার এই ছবিটা দিবে না। আমি বললাম কেন? ইতিমধ্যে আলাপ হয়েছে, এই ছবি যদি আপনাদের দেওয়া হয় তাহলে যে চাইবে তাকে দিতে হবে। তা আমি বললাম কেন, আমরা তো অন্যরা কি এক, আমরা তো আয়োজন করে ফেলছি, আর আমরা তো স্যারের নামে সংগঠন করি। ও এত কথা আমারে বলছেন, স্যারের বললেন না। এবং কোনো এক চিফ ডাইরেক্টরই ভেটোটা প্রথম দেয়, আমি নাম বললাম না, উনি জীবিত, স্যারকে বোঝাইছে যে এই ছবি দিয়েন না। পরে স্যারের কাছে গিয়ে যখন আমরা 2-4 জন যে গেলাম, বললাম স্যার ছবিটা তো নিতে এসছি। হ্যাঁ না, তোমাদের ছবি দেওয়া হবে না, এই ছবি তোমাদের দিলে অনেককে দিতে হবে, এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। মানে উনি আমাদের 3 তারিখে দেওয়ার যে দিন ঘোষণা দিলেন, তার 3 দিন পরে ঘোষণা হয়েছে এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে 6টি শাখায়। তা আমি বললাম স্যার, এই যে ডিসি, এসপি, অন্য সবাইকে আমরা ইনভলভ করে ফেলছি, এখন যদি তাদেরকে না বলি, এমনি একটা বিরোধী গ্রুপ বলছে যে আমরা পারবোই না কখনো, তা আমি তো মুন্সিগঞ্জে মুখ দেখাতে পারবো না। এই বেয়াদব, তুমি মুন্সিগঞ্জে মুখ দেখাতে পারবে না, তুমি বুঝিয়ে বলো, আর যদি বুঝিয়ে না বলতে পারো তাহলে তুমি আমার সামনে কখনো পড়বে না, যাও। এই আমি আমাদের মেজর দর্শকের স্বার্থের কথা ভেবে আমি হুমায়ুন আহমেদের কথা মেনে গেছি। এবং এরপরে হুমায়ুন আহমেদের পর আমার একটা বই বেরিয়েছে, দমক খেললে আপনি বই করতেন না। সত্যি করে একটি কথা বলুন তো, গাছের সাথে কখনো একা একা কথা বলেছেন? সেটা তো হয়ই। এবং গাছ হচ্ছে কি, আপনি যদি দায়িত্ব বাড়িয়ে আমাকে গাছ উপহার দেন, যেমন একটি উপহার দিয়ে বললেন এইটা কিন্তু দেখে রাখবেন, এটা কিন্তু মারা গেলে কিন্তু আমি অনেক দুঃখ পাবো, তখন না আমার মনোযোগটা এত বেশি বেড়ে যায়, আমি অতি যত্ন করে গাছ মেরে ফেলছি। আবার ওই গাছটি রোপণ করি, হয়তো বলছে যে তোমাকে যারা এই উপহার দিচ্ছে সে তোমাকে একটা কঠিন দায়িত্ব দিয়ে দিচ্ছে, এখন আমি যদি তোমাকে না বাঁচাতে পারি, এত তার সঙ্গে আলাপ করলাম, এবং ওই গাছটি মারা যায়।
যে দায়িত্ব, আমি কনক চাপা যিনি বরেণ্য কণ্ঠশিল্পী, উনি আমেরিকা থেকে অ্যাভোকাডোর বীজ নিয়ে এসেছিলেন। অ্যাভোকাডো ফলটি খেয়ে বীজ নিয়ে এসে তার বাসায় ওই বিভিন্ন পানির পাত্রে চারা তৈরি করেছিলেন এবং আমাকে একদিন খবর দিলেন, হাসান ভাই, আমাকে উনি গাছ ভাই নামে সম্বোধন করেন, গাছ ভাই আপনি কি একদিন এসে অ্যাভোকাডোর চারা নিয়ে যাবেন? তা আমি বললাম হ্যাঁ আসবো। তারপর আরেকদিন আবার তাগাদা দিলেন যে আপনি আসেন, শুধু গাছের চারা দিব না, চাও খাবেন, তাও আছে কিন্তু। আমি গাছ নিয়ে আসলাম এবং আমি গাছ নিয়ে নিচে যখন নামলাম তখন দেখি আমার মোবাইলের মেসেঞ্জারে একটা মেসেজ এসছে। 3টা চারা দিয়েছিলেন উনি, 3টি চারা উনি উপহার দিয়েছিলেন অ্যাভোকাডোর। এবং আমাকে মেসেজটি যা লিখলেন তা হচ্ছে, গাছ ভাই আমার কন্যাদের আপনার হাতে তুলে দিলাম, বাঁচিয়ে রাখবেন। আমার শিরদাঁড়া দিয়ে তখন মনে হলো রক্ত নেমে গেল, মানে কী বলে, শিরদাঁড়া দিয়ে নামে কি ঘাম ঝরে গেল, শিরদাঁড়া দিয়ে ঘাম ঝরে গেল। আমার মনে হলো যে এইটা তো কঠিন দায়িত্ব দিয়ে ফেলছে। এবং 3টি গাছ আমি মেঘনা ভিলেজ নামে একটি সুরক্ষিত জায়গায় একটি রোপণ করলাম, আমার বাগানে একটি রোপণ করলাম এবং গজারিয়া অঞ্চলের একটি সুরক্ষিত আরেকটি বাগানে আমি রোপণ করলাম। 3টি গাছই মারা গেল। তখন আমার মনে হলো যে দায়িত্ববোধ বাড়িয়ে দেওয়া ঠিক না। আচ্ছা, ফুলের গন্ধ নাকি বৃষ্টির গন্ধ, কোনটা বেশি প্রিয়? দুটোই, তবে দুটো একই সঙ্গে তো হয় না, কারণ যখন প্রবল বৃষ্টি হয় তখন আসলে গ্রান ছাড়ানো ফুলগুলো কম ফোটে। আপনার জীবনের সবচেয়ে সুন্দর সবুজ স্মৃতি কোনটি? আসলে ওইভাবে তো ভেবে কখনো দেখা হয়নি। সবচেয়ে সবুজ স্মৃতি হচ্ছে যে আমি যদি বাগান তৈরির প্রথম 10 বছর প্রতিদিনই কিন্তু বাগানে যাই। 5 দিন পরে যখন গেলাম না, কোনো একটা কারণে আমি অন্য একটা জায়গায় গিয়েছি, ঘুরেছি, কাজ করেছি, ফিরে এসে যেই ফুলটির কলি আসারই কথা না, সেই ফুলটি দেখি যে কলি এসে ফুল ফুটিয়ে ফেলছে, এরকম ঘটনা অনেকগুলো ঘটছে। এর চেয়ে প্রিয় ঘটনা আর নেই। এবং বাগান যারা নিয়মিত করে তাদের প্রতিদিন বাগান দেখার কারণে না পরিবর্তনটা ওইভাবে চোখে পড়ে না। এদেরও নিরাপদ পানি দেওয়ার ব্যবস্থা করে, মানে গাছের সুরক্ষা করে, তারা যদি কোথাও বেড়াতে যান 1 সপ্তাহ পরে আসলে উনি আরও মুগ্ধ হবেন, কারণ উনি ব্যাপক একটা পরিবর্তন দেখবেন। শেষ প্রশ্ন, যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে একটি কাজ করার মতো আপনি সুযোগ পেতেন, শুধুমাত্র একটি কাজ, তবে আপনি কোনটি করাতেন? গাছ লাগাতেন কিংবা বই পড়ানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতেন, কোনটা? আমি যেহেতু কাজ করি শিক্ষার্থীদের নিয়ে, এরা যদি প্রাইমারি লেভেলের একদম প্রথম ক্লাসের হয় তাহলে আমি তাদেরকে বই পড়ানোর চেষ্টাই বেশি করব। কেন করব? কারণ তাদের হঠাৎ একটি গাছ দিয়ে পরিচর্যা নানান কিছু বুঝিয়ে দিলেও তারা পেরে উঠবে না ওটা। কিন্তু বই কিন্তু তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও সে পড়ে কিন্তু শেষ মাথা পর্যন্ত যেতে পারবে। কিছু কিছু সে ভেতরে আত্মস্থও করবে। এই আত্মস্থ হয়ে করে যদি সে তাকে সমৃদ্ধ করে, 5 বছর পরে সেই সবচেয়ে বড় বৃক্ষপ্রেমী হবে। কারণ তাকে তো আমি 5 বছরের মধ্যে গাছের প্রয়োজনীয়তা বই দিব। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। গাছ নিয়ে আপনার সাথে যে গল্পটা আমরা এতক্ষণ করলাম, সেটা আসলে এই সময়ের মধ্যে শেষ হয়ে যাওয়ার মতো না। এটা একটা লম্বা সময় গল্প করলে হয়তো আমি আপনার থেকে আরও অনেক বিষয় জানতে পারতাম, আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে আসলে অনেক কিছু শেয়ার করতে পারতাম। এইটা কিন্তু আসলে একটা গাছ যেমন একদিনে বড় হয়ে যায় না, আপনার এই কাজটাই কিন্তু আসলে একদিনে বড় হয়ে যায়নি। আস্তে আস্তে বহু বছর গাছের সাথে যে সম্পর্ক আপনি তৈরি করেছেন, সেই সম্পর্কের কিছুটা সম্পর্কের বিষয় আমাদের এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি শেয়ার করেছেন। আমার বিক্রমপুরের আমাদের যে আয়োজন, নিয়মিত আয়োজন পডকাস্ট আমার কথায় আপনি অংশগ্রহণ করে আপনার জীবনের বেশ কিছু গল্প আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার বৃক্ষরোপণের প্রতি আপনার যে ভালোবাসা, এমনকি আমাদের বিক্রমপুরে এমন অনেক মানুষের কথা আপনি তুলে ধরেছেন আজকে, যাদের কথা আমরা যারা নতুন প্রজন্ম আছি তার হয়তোবা কখনো শুনিনি। আপনি তুলে ধরেছেন সেই সকল ব্যক্তিদের কথা, সেই সকল গুণীজনদের কথা। আপনার কথার মাধ্যমে কিন্তু আমরা এতটুকু বিশ্বাস করি, আমার বিক্রমপুরের আমার কথা অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা অনেক দর্শক পাবো, অনেক বৃক্ষপ্রেমী পাবো, যারা আজকে এই অনুষ্ঠান শেষে হয়তোবা নিজ উদ্যোগে কিছু গাছ লাগানোর জন্য সে উদ্যুক্ত হবে। সে নিজে থেকে আসলে নিজে গাছ লাগাবে এবং অন্যকে গাছ লাগানোর প্রতি উদ্যুক্ত হবে। আমার কথার আজকের এই পর্ব থেকে আমরা আশা রাখি যে যারা আমাদেরকে দেখছেন প্রত্যেকে অন্তত একটি করে হলেও গাছ জীবনে লাগাবেন। এবং আজকের এই অনুষ্ঠানটি আমি আশা করি আমাদের দর্শক এবং শ্রোতা যারা আমাদেরকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই খুব বেশি পরিমাণ আনন্দ এবং উল্লাসের সাথে উপভোগ করেছেন। কাজী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হয়ে আপনার গল্পগুলো শেয়ার করার জন্য। আমার বিক্রমপুরকে ধন্যবাদ। আপনি খুব সুন্দর প্রশ্নমালা নিয়ে আমার সামনে এসেছেন, আপনার প্রতিও কৃতজ্ঞতা অসীম। আর আরেকটা বিষয় বলি, গাছ একটি এমন অনুষঙ্গ, এটি হুট করে বড় হয়ে যাওয়ার বিষয় না। এটিকে আপনি
ধীরে ধীরে উপভোগ করবেন এর বেড়ে ওঠা, এর ফল ফুল এগুলো যখন ধরবে তখন। জীবনটাও এমন, জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হবে। আপনি পানি খান, এক ঢোকে কিন্তু অনেকখানি গিলে ফেলেন। আপনি কি কোনো পানীয়কে কি ওইভাবে গিলেন? না। আপনি যদি 7 আপ খান কিংবা কোক খান কিংবা অন্য কোনো পানীয় খান, তাড়িয়ে তাড়িয়ে কিন্তু আপনি সেটিকে উপভোগ করেন। আমি বিশ্বাস করি বৃক্ষরোপণে যদি আপনারা মনোযোগী হন এবং তার মধ্যে ভালো লাগা খুঁজে পান, সর্বোচ্চ ধৈর্যশীল হিসেবে আপনি গড়ে উঠবেন, বেড়ে উঠবেন। আপনার জীবন আরও সুন্দর হবে, সবুজময় হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিহনিস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি এর সৌজন্যে আমার বিক্রমপুরের নিয়মিত আয়োজন পডকাস্ট আমার কথায় আপনারা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবার সাথে যুক্ত ছিলাম আমি সাইফুল বিন বারী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার বিক্রমপুরের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।